ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো বাংলা থেকে ইংরেজি অনুবাদের উপরে। আমি তোমাদেরকে বলেছি যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ এটাও কিন্তু ইংরেজি শেখার কিন্তু একটা মাধ্যম। যেমন ইংরেজি শুনে শেখা যায়, কোনো ইংরেজি নিউজ শুনছো, ইংরেজি গান শুনছো, সেখান থেকে তুমি ইংরেজি শুনতে পাচ্ছ, তুমি শিখতে পারছো অনেক কিছু। ইংরেজি নিউজ পেপার পড়ছো, সেখান থেকে শিখতে পারছো। ইংরেজি ফিকশনাল বা নন ফিকশনাল বুক পড়ছো, সেখান থেকে শিখতে পারছো। ইংরেজি গ্রামারের মাধ্যমে কিন্তু ইংরেজি শেখা যায়। ইংরেজি আনসিন প্যাসেজ বা কম্প্রিহেনশন প্যাসেজ সলভ করার মাধ্যমে ইংরেজি শেখা যায়। ইংরেজি সব থেকে বড় কথা হচ্ছে ইংরেজি বলা বা ইন্টারোগেট করা ডে টু ডে লাইফে, কিন্তু এটাও কিন্তু জরুরি। এটাও কিন্তু ইংরেজি শেখার কিন্তু একটা মাধ্যম, ইংরেজিতে কথাবার্তা বলা। ওকে, তো এই শোনা, বলা, পড়া এটাও কিন্তু একটা শেখার মাধ্যম। সেরকম ইংরেজিতে যারা আমরা বাংলাভাষী তাদের সবারই ইংরেজি শেখার একটা ইচ্ছে হয়। তো এটা যারা বিগিনার তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ, বা যারা ইংরেজি শিখতে চাইছো তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা শিশুদেরকে শেখাতে চাইছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। তো আজকে আমি দুটো সেট নিয়েছি অনুবাদ করার জন্য, দুটো সেট। এই চারটা করে সেট দেখতে পাচ্ছ, 1 2 3 4, আবার এই 1 2 3 4, এই চারটা করে সেট। তোমরা প্রশ্ন করবে, স্যার এই সেট নেওয়ার কারণটা কি? কারণ একটা আছে। এখানে প্রত্যেকটা বাক্যই লক্ষ্য করো, একটা বাক্যকে বিভিন্নভাবে আমি লিখেছি তোমাদের সুবিধার্থে। ওকে, তো এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার প্লেলিস্টে যাবে, সেখানে ইংরেজি গ্রামার সংক্রান্ত বা ইংরেজি সংক্রান্ত যে কোনো ভিডিও পেয়ে যাবে, বা তোমরা যদি কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমি সেই ক্লাসটা অবশ্যই বানিয়ে দেবো। তো টেন্সের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, টেন্সের ছকের মাধ্যমে টেন্স, সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো, বা এটার থেকেও আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আমি একটা টেন্সকে নিয়েছি। প্রত্যেকটা বাক্য যদি তুমি পড়ো তাহলে দেখতে পাবে যে আমি শাড়ি কিনছিলাম। তাহলে আমি শাড়ি কিনছিলাম, প্রথমেই কি বলেছি যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় প্রথমেই লক্ষ্য রাখবে যে কাজটা কোন কালে হচ্ছিল। তাহলে আমি শাড়ি কিনছিলাম, কোন কালে কিনছিলাম? এখন কিনিনি, বর্তমানে কিনিনি, ভবিষ্যতেও কিনবো না, অতীতকালে কিনেছিলাম। তাহলে প্রথমেই জেনে নিলাম যে এই বাক্যগুলো কিনছিলাম, কিনছিলাম না, ওকে, করছিলাম, করছিল না, এই বাক্যগুলোই হচ্ছে অতীতকালে হচ্ছে। তাহলে এটা হচ্ছে পাস্টে হচ্ছে, অতীতকালে হচ্ছে, পাস্ট। তাহলে টেন্সগুলো হচ্ছে অতীত। তাহলে নিশ্চয়ই এখানে পাস্ট টেন্স, এগুলো সবই পাস্ট টেন্স। কিন্তু পাস্ট টেন্সের কোন ভাগ? পাস্ট টেন্সের তো ভাগ রয়েছে, সিম্পল পাস্ট বা সিম্পল ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, সিম্পল পাস্ট, পাস্ট প্রোগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনটা? এখানে কাজটা লক্ষ্য করবো নির্দিষ্ট করে। আমরা প্রথমেই জেনে গেলাম এগুলো হচ্ছে অতীতকালের কাজ, তাহলে টেন্সটা হচ্ছে আবার পাস্ট হবে, আমি কনফার্ম সেদিক থেকে। এরপরে টেন্সের পাস্ট টেন্সের কোন ভাগ হবে এখানে? আমি শাড়ি কিনছিলাম, কিনছিলাম মানে ভালো করে বোঝো যে কিনছিলাম মানে কাজটা চলছিল। কি হচ্ছিল? কাজটা চলছিল। তাহলে কাজ চলতে থাকা মানেই কোন টেন্স হয় বলতো? চলতে থাকা মানেই হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস। ওইউএস, কন্টিনিউ মানে চলতে থাকা, তার সাথে ওইউএস সাফিক্স যোগ হয়ে যায়, কন্টিনিউ মানে চলতে থাকা, তা কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রথমেই জেনে নিলাম এটা হচ্ছে অতীতকালে ঘটনাটা ঘটছে, তাই এটা হচ্ছে পাস্ট টেন্স। আর অতীতকালের কোনো কাজ, অতীতকালের কাজটা চলছিল, তাই এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের বাক্য তৈরি করার জন্য এখানে যে স্ট্রাকচারটা লাগবে, যে টেন্সের স্ট্রাকচারটা লাগবে, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো, প্রথমেই সাধারণ বাক্যের বলছি, প্রথমে হচ্ছে সাবজেক্ট বা কর্তা। বাক্যে যে কাজটি করছে বা যার সম্বন্ধে বলা হচ্ছে তাকে কর্তা বলে। প্রথমে এটা বসছে, কর্তা বসছে, কর্তার পরে কে বসবে? তাহলে আমরা এটা মুছে দিই যে এটা প্রথমেই জেনে নিলাম পাস্ট টেন্স, আর অতীতকালে কাজটা চলছিল মানে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের কন্টিনিউ করা মানে চলতে থাকা। বর্তমান কালে কাজ চলছে, এই যে আমি ক্লাস করাচ্ছি, এটা বর্তমানে করাচ্ছি বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, আমি যদি বলি আমি ক্লাস করাচ্ছিলাম, আমি অতীতকালে করাচ্ছিলাম, তখন কাজটা চলছিল অতীতকালে, তখন পাস্ট কন্টিনিউয়াস।
আর আমি কাজটা করতে থাকবো, ক্লাসটা করতে থাকবো, ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে, তখন সেটা ফিউচার কন্টিনিউয়াস। আশা রাখছি বুঝতে পারলে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি করে তৈরি করব, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলো কি করে তৈরি হয়। কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এইভাবেই তৈরি হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে একটা যে কোনো কিছু বসে, বুঝেছো? তারপরে কি বসে, এটা ফাঁকা রাখলাম কেন, তোমাদের সুবিধার্থে। তারপরে কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে আইএনজি যোগ হয় কার সাথে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ হয়, আইএনজি যোগ হয়। তাহলে আইএনজি সব সময়, মূল ভার্ব কোনগুলো তোমাদেরকে বলেছিলাম যে এগুলো অবশ্যই জানতে হবে, পার্টস অফ স্পিচ, নাউন, নাউনের নাম, নাউনের শ্রেণী বিভাগ, ভার্বের নাম, ভার্বের শ্রেণী বিভাগ, বিভিন্ন ভার্ব, খাওয়া, নেওয়া, চাওয়া, দেখা, করা, এবং তাদের যে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এই রূপ বারবার করে তোমাদেরকে বলেছিলাম লিখে 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 ওগুলো মিনিং সবাই মুখস্থ করতে। ডু মানে করা, তার পাস্ট টেন্স হলো ডিড, ডান। ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। তো সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়, মানে ওয়ার্কিং হয়, ওয়ার্কের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু ওয়ার্কের ইডি ফর্ম ওয়ার্কডিং হয় না, ডুইং হয়, ডিডিং হয় না, ডানিং হয় না। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় আইএনজি যোগ হয়। এগুলো বলেছিলাম যে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব এগুলো করতে হবে বারবার করে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপ, না হলে কিন্তু বাক্য তৈরি করা যাবে না। তাহলে প্রথমে সাবজেক্ট তৈরি করব, বাক্যটা থেকে সাবজেক্ট কি করে পাবো, বাক্যে যে কাজটি করে তাকে সাবজেক্ট বলে বা যার সম্বন্ধে বলা হয়। তারপরে একটা ঘর ফাঁকা ছেড়ে দিয়েছি, এখানে কিছু একটা বসবে। তারপর কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ হবে, আইএনজি যোগ হবে। তারপরে যা থাকবে তাই বসবে, শেষে ফুল স্টপ হবে। এটি হচ্ছে সাধারণ বাক্য তৈরি করার নিয়ম। কোন টেন্সে, যখন দেখবো যে অতীতকালে কাজটি চলছিল, মানে কি কন্টিনিউয়াস, যখন দেখবো যে টেন্সটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, অতীতকালে কাজটা চলছিল বা হচ্ছিল বোঝাবে, তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, মাঝে একটা কিছু থাকবে। কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ হবে, আইএনজি যোগ হবে। কিন্তু তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই হচ্ছে বর্তমানকালে কাজটি চলতে থাকছে, আমি যেন ক্লাসটা নিচ্ছি, আই এম টেকিং ইওর ক্লাস, আই এম বসলো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এম অথবা ইজ অথবা আর বসবে সাবজেক্টের পরে। কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে কি বসবে, যখন দেখবে যে অতীতকালে কাজটা চলছিল বা হচ্ছিল, কেউ করছিলেন বা হচ্ছিল, তখন সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, ওয়াজ কিংবা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার। তো যে কোনো একটা বসিয়ে দিলে হবে কি, না হবে না। ওয়াজ বসবে একটি বা একজনের ক্ষেত্রে, মানে সিঙ্গুলার হলে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এই যে কর্তাটা যদি একবচন হয়, একজনকে বোঝায় বা একটিকে বোঝায়, তখন ওয়াজ বসবে। আর যদি একের বেশিকে বোঝায় তখন ওয়্যার বসবে। আশা করছি বুঝতে পারলে। তাহলে কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে এই সাবজেক্টটা থাকবে আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ থাকবেই। কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এখানে এম অথবা ইজ অথবা আর বসবে যখন বর্তমানকালে কাজটা চলতে থাকবে। যখন অতীতকালে কাজটা চলছিল তখন সেক্ষেত্রে ওয়াজ কিংবা ওয়্যার বসবে, তাই তো। এখানে আমরা যে বাক্যগুলো নিয়েছি সব পাস্ট কন্টিনিউয়াস, তাই এখানে কি বসবে, ওয়াজ কিংবা ওয়্যার। যদি সাবজেক্টটা একবচন হয় তাহলে ওয়াজ বসাবো আমরা, আর সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে আমরা কি বসাবো, ওয়্যার বসাবো, একের বেশি বোঝালে। এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যে শব্দটির দ্বারা কাজ করা বোঝায় তাকে বলা হয় ভার্ব, সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি বসাবো, আইএনজি যোগ করবো, তারপরে বাক্যের বাকি অংশগুলো বসাবো, শেষে ফুল স্টপ দেবো। এটা হচ্ছে সাধারণ বাক্য তৈরি করার নিয়ম। এরপর চলে আসি আমরা ট্রান্সলেশন গুলোতে। আশা রাখছি বুঝতে পারলে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো একটা, বা লিখেও নিতে পারো, বারবার করে ভিডিওটা দেখতে পারো। তাহলে আরেকবার একটু ঝালাই করে নিই আমি, যে প্রথমেই যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব, প্রথমেই একটা জিনিস লক্ষ্য করব যে বাক্যটা কোন কালে হচ্ছে। যদি বর্তমানকালে হয়, এখন হয়, তাহলে প্রেজেন্ট টেন্স। যদি আগে হয়েছিল বা হচ্ছিল বা করছিলেন তখন পাস্ট টেন্স, আর যখন হবে তখন ফিউচার টেন্স। বুঝেছো? এরপরে ভাগগুলোর কথা আসছি আমরা, যে প্রেজেন্টের বা পাস্টের কোন ভাগটা, তারপরের ব্যাপার। যখন অতীতকালে বা কোনো কাজটা হচ্ছিল তখন কন্টিনিউয়াস টেন্স, যে অতীতকালে হচ্ছিল মানে পাস্ট কন্টিনিউয়াস। ওকে,
চলে আসি আমরা 1 নম্বরে চলে আসি, আমি শাড়ি কিনছিলাম। তাহলে আমি শাড়ি কিনছিলাম, তাহলে অতীতকালে কাজটা চলছিল, অতীতকালে কাজটা হচ্ছিল, মানে বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের সাহায্য নেব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা তো বললাম আগে সাবজেক্ট হবে, সাবজেক্টকে কে কাজটা করছে, কার সম্বন্ধে বলছে, শাড়ি রেখে কিনছে, আমি কিনছি, তাহলে আইটা হলো সাবজেক্ট, আমি। ওকে, এরপরে সাবজেক্টের পরে কি বসবে, ওয়াজ কিংবা ওয়্যার বসবে। যে কোনো একটা বসিয়ে দিলে হবে কি না, বললাম যে ওয়াজ কখন বসবে, যখন সাবজেক্টটা একজনকে বোঝাবে বা একটিকে বোঝাবে। এখানে আই মানে একজন, আমি একজন, তো তাহলে ওয়াজ, এখানে ওয়াজ হবে, আই ওয়াজ। এরপরে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার বসলো সাবজেক্ট অনুযায়ী। এরপরে মূল ভার্ব কোনটা, শাড়ি না, শাড়িটা তো মূল ভার্ব নয়, কেনা, কেনাটা হচ্ছে মূল ভার্ব। কি মানে কেনা সেটা তো আমাকে জানতে হবে, এই জন্য বলছি ভার্বের জানাটা জরুরি। কি মানে কেনা, কি মানে নেওয়া, কি মানে আসা, তার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপটা কি। তাহলে বাই মানে কেনা, যার পাস্ট টেন্স হলো বট, পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হলো বট। ওকে, বাই বট, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় কোন ফর্মটা লাগবে, এই যে প্রেজেন্ট ফর্মটা লাগবে। ওকে, যেটা আসল ফর্ম, ভার্ব নাম্বার 1। তাহলে বাই মানে কেনা, এই প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ করব আমরা, আইএনজি যোগ করব। আই ওয়াজ বাইং, কি কিনছিলাম, বাইং শাড়ি, আই ওয়াজ বাইং শাড়ি। ওকে, বাক্য তৈরি হয়ে গেল, আই ওয়াজ বাইং শাড়ি, আমি শাড়ি কিনছিলাম। এরপর বাক্যটা লক্ষ্য করো, আমি শাড়ি কিনছিলাম না। যদি দেয় যে আমি শাড়ি কিনছিলাম না, তখন কি ক্ষেত্রে কি হবে, এটা তো হ্যাঁ বাচক বাক্য, আর না মানে না যোগ মানে হচ্ছে না বাচক বাক্য। আমি সেই বলেছিলাম যে প্রত্যেকটা বাক্যকেই হ্যাঁ বাচক বা না বাচক বা প্রশ্নবোধক বাক্যে পরিণত করা যায়। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বাচক। কিনছিলাম না, কোনো চেঞ্জ নেই, দেখো আমি শাড়ি কিনছিলাম, এটা আমি শাড়ি কিনছিলাম না, তাহলে নটটা কোথায় বসাবো, এখানে তখন নট বসাবো। সব সময় নট বসবে সাবজেক্ট তো, তারপরে সাহায্যকারী ক্রিয়া আছে, সাহায্যকারী ক্রিয়ার মধ্যে ওয়াজ বা ওয়্যার আছে এখানে, আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে কি করব, এই যে ওয়াজ বা ওয়্যার, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে সাহায্যকারী ক্রিয়া, এটা কি ক্রিয়া, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্ব আর এটা হচ্ছে মূল ভার্ব, মূল ক্রিয়া। এই দুজনকার মাঝে, এই মাঝটাতে আমরা কি বসাবো, নট বা নেভার। না বাচক বাক্য বোঝানোর জন্য যে অংশটা ব্যবহার করতে হবে সেটাকে এখানে বসাবো, নটটা এখানে বসাবো। তাহলে আমি শাড়ি কিনছিলাম না, কি হবে, আই ওয়াজ নট। বুঝতে পারছো, ওয়াজ এর পরে নটটা হবে, সাহায্যকারী ক্রিয়ার পরে নটটা হবে, তারপরে যে যেরকম আছে সেরকমই থাকবে। এটাও তো অতীতকালে কাজটা চলছিল বা চলছিল না, অতীতকালে কাজ চলছিল মানেও পাস্ট কন্টিনিউয়াস, আর অতীতকালে কাজ চলছিল না বোঝাতো পাস্ট কন্টিনিউয়াস। শুধু ফারাকটা হচ্ছে এই সাহায্যকারী ক্রিয়া আর মূল ক্রিয়ার মাঝে নটটি বসছে। আই ওয়াজ নট বাইং শাড়ি, আই ওয়াজ নট বাইং শাড়ি। ওকে, তাহলে আই ওয়াজ বাইং শাড়ি, আমি শাড়ি কিনছিলাম, আমি শাড়ি কিনছিলাম না, আই ওয়াজ নট বাইং শাড়ি। এরপরে লক্ষ্য করো, আমি কি শাড়ি কিনছিলাম, কোনো চেঞ্জ নেই। দেখো এখানে আমি শাড়ি কিনছিলাম, এটাকে প্রশ্ন করে দিয়েছে যে আমি কি শাড়ি কিনছিলাম, 3 নম্বরটা, নাম্বার 3। তখন সেক্ষেত্রে কি হবে, কিছুই চেঞ্জ নেই। দেখো তাহলে আমি এটা মুছে দিই তোমাদের সুবিধার্থে। তাহলে আমি শাড়ি কিনছিলাম আর আমি শাড়ি কিনছিলাম না, কিছুই চেঞ্জ নেই, একটু চেঞ্জ আছে শুধুমাত্র। তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম যে দেখো আমি শাড়ি কিনছিলাম, আই ওয়াজ বাইং শাড়ি। ওকে, কিন্তু আমি কি শাড়ি কিনছিলাম, এটা প্রশ্নবোধক বাক্য, এটা প্রশ্নবোধক বাক্য, এবং প্রশ্নবোধক বাক্যটা হচ্ছে এখানে ইয়েস নো কোশ্চেন। কি নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। যে প্রশ্নের উত্তর হয় ইয়েস হবে, না হলে নো হবে, তাদেরকে ইয়েস নো কোশ্চেন বলে। আর ইয়েস নো কোশ্চেন সবসময় শুরু হয় কি দিয়ে, হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া দিয়ে ইয়েস নো কোশ্চেন শুরু হয়। তোমাদেরকে বলেছিলাম যে আই অ্যাম, এটা যদি সাধারণ বাক্য হয়, সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, এটা যদি ফুল স্টপ হয়,
তাহলে এর প্রশ্নরূপ কি হবে, এম আই হয়ে যাবে, বলার ধরনটা বদলে যাবে, তখন তখন এম আই হয়ে যাবে, মানে সাহায্যকারী ক্রিয়া যুক্ত সাবজেক্ট প্রশ্ন হয়ে যাবে। তাহলে এখানে দেখো আই ওয়াজ বাইং শাড়ি, আই ওয়াজ এখানে লক্ষ্য করো সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, এটা সাধারণ বাক্য ছিল, আমি শাড়ি কিনছিলাম, তাহলে আমি কি শাড়ি কিনছিলাম এটা প্রশ্ন করলে কি হবে, আই ওয়াজটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে প্লেসমেন্টটা। নাম্বার 3 এটা কি হয়ে যাবে, ওয়াজ আই বাইং শাড়ি, ওয়াজ আই বাইং শাড়ি কিছুই হলো না, দেখো সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া প্রশ্নবোধক বাক্যে উল্টে গেল, এটা সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট হয়ে গেল, ওয়াজ আই বাইং শাড়ি, শেষে কিসের চিহ্ন, ফুল স্টপ দিলে কিন্তু হবে না, কি দিতে হবে শেষে, জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে বা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে প্রশ্নবোধক বাক্য তৈরি করার নিয়ম কি, সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া সাধারণ বাক্য, আর প্রশ্নবোধক মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া যুক্ত সাবজেক্ট। আমি শাড়ি কিনছিলাম, আই ওয়াজ বাইং শাড়ি, প্রশ্ন করে দিলে ওয়াজ আই বাইং শাড়ি, আমি কি শাড়ি, তাহলে আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছিলাম, তখন কি হবে, ওয়াজ আই ইটিং রাইস, আমি ক্লাস নিচ্ছিলাম, আই ওয়াজ টেকিং ক্লাস, ওকে, আই ওয়াজ টেকিং ক্লাস, আমি কি ক্লাস নিচ্ছিলাম, ওয়াজ আই টেকিং ক্লাস, ওয়াজ আই টেকিং ইউর ক্লাস, আই ওয়াজটা ওয়াজ আই হয়ে গেল প্রশ্নবোধক বাক্যে। আশা রাখছি বুঝতে পারলে। এরপরে চতুর্থ নম্বরটা লক্ষ্য করো, আমি কি শাড়ি কিনছিলাম না, ভালো করে লক্ষ্য করো, আমি শাড়ি কিনছিলাম না তখন কি হয়েছিল, আই ওয়াজ নট বাইং শাড়ি, আমি শাড়ি কিনছিলাম না, আই ওয়াজ নট বাইং শাড়ি, তাহলে এখানে আমি কি শাড়ি কিনছিলাম না এটা করলে কি হবে বলো তো, তাহলে ওয়াজ আই নট বাইং শাড়ি কিছুই হবে না, শুধুমাত্র এই সাহায্যকারী ক্রিয়াটা সাবজেক্টের আগে চলে যাবে, ওকে, প্রশ্ন করতে গেলে। তাহলে নাম্বার 4 কি হয়ে যাবে, এটা আই ওয়াজটা কি হয়ে যাবে, ওয়াজ আই, তারপরে নটটা হবে, ওয়াজ আই নট বাইং শাড়ি, আমি কি শাড়ি কিনছিলাম না। এখানে একটা জিনিস বলে দিই যে এই যে নট ব্যবহার করার নিয়মটা, না বাচক বাক্য যখন আমরা তৈরি করছি সাধারণ বাক্য থেকে, যখন আই ওয়াজ বাইং শাড়ি আমি শাড়ি কিনছিলাম, আর যখন আমি শাড়ি কিনছিলাম না তখন কি করছিলাম, আই ওয়াজ নট বাইং শাড়ি, এই যে সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া ওয়াজ বা ওয়ার এখানে করছিলাম বা করছিলাম না বোঝাতে, তারপরে নটটা বসে যাচ্ছে, ওকে, কিন্তু এই যে প্রশ্নবোধক বাক্যে এটা তো নাবাচক বাক্য, এই নাবাচক বাক্যটা যখন প্রশ্নবোধক বাক্য করব তখন কিন্তু একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে সাবজেক্টটা নাউন না প্রোনাউন। কি বললাম, যখন নাবাচক বাক্যের প্রশ্ন করতে যাব, প্রশ্ন মানেই হচ্ছে যে সাধারণ বাক্য মানে হচ্ছে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, আর প্রশ্ন মানে সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট, এটা উল্টো হয়ে যাবে, শেষে জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে, যে যেখানে আছে সে সেখানে বসে থাকবে। কিন্তু নাবাচক বাক্যে যখন প্রশ্ন করব তখন আমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো, এই সাবজেক্টটা নাউন না প্রোনাউন। এখানে আইটা, আই মানে আমি মানে আমার তো একটা নাম আছে, আই এম মৃণাল পাল, ওকে, তো আই হ্যাভ আ নেম, আমার একটা নাম আছে, তো আমি হচ্ছি মৃণাল পাল হলো নাউন, আর নাউনের বদলে যে শব্দ বসে তাকে কি বলে, ইট ইজ কল্ড প্রোনাউন। তাহলে আইটা হলো প্রোনাউন, কিন্তু যদি মৃণাল দেওয়া থাকতো, মৃণালটা কিন্তু রাম সাম যদুমধু যদি দেওয়া থাকতো সেটা হতো নাউন, তাহলে সাবজেক্টটা এখানে প্রোনাউন। একটা জিনিস মনে রাখবে যে এই যে নাবাচক বাক্যে যখন প্রশ্ন করব তখন একটা জিনিস সবসময় খেয়াল করবে যে এই নটটা সাবজেক্ট যদি এখানে আইটা হলো প্রোনাউন, আই ওয়াজ নট বাইং শাড়িটাকে আমি প্রশ্নবোধক বাক্যে, এটা আমি শাড়ি কিনছিলাম না তখন শেষে ফুল স্টপ, আর আমি কি শাড়ি কিনছিলাম না তখন কি করে দিলাম, আমি এই আই ওয়াজটা ওয়াজ আই করে দিলাম। কিন্তু এখানে নটের ব্যবহারের দিকে একটু খেয়াল রাখতে হবে প্রশ্নবোধক বাক্যে। যদি সাবজেক্টে প্রোনাউন হয় তাহলে কিন্তু নটটা প্রোনাউনের পরে হবে, মনে রাখবে, পি মানে পরে, কি মনে রাখবে তোমরা, মনে রাখবে যে পি মানে পরে, একটু মুছে দিই। তাহলে নাবাচক বাক্যের প্রশ্ন করার সময় একটা জিনিস সবসময় খেয়াল করবে যে নটটা যদি নাবাচক বাক্যের প্রশ্ন হয়, নটটা প্রোনাউন হলে
প্রোনাউন হলে, সাবজেক্ট যদি প্রোনাউন হয়, কর্তা যদি প্রোনাউন হয়, কর্তা যদি প্রোনাউন হয় হলে, কর্তা যদি প্রোনাউন হয় তাহলে কি করবে, নট হবে, এই যে নট হবে প্রোনাউনের পরে, প্রোনাউনের পরে। পি মানে পরে, মনে রাখবে, পি মানে পরে, মানে নটটা প্রোনাউনের পরে। তাহলে আইটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের পরে নটটা বসেছে, তাহলে ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে আই ওয়াজ নট বাইং শাড়ি, আমি শাড়ি কিনছিলাম না, আমি কি শাড়ি কিনছিলাম না, ওয়াজ আই নট বাইং শাড়ি, ওটা ঠিক আছে, কারণ এখানে নটটা প্রোনাউনের পরে বসেছে। কিন্তু যখন সাবজেক্টের নাউন যদি হয়, একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই আমি। এখানে যদি এই যে আমি কি শাড়ি কিনছিলাম না, এটা যদি থাকতো যে যে সীতা কি শাড়ি কিনছিল না, এটা যদি থাকতো সীতা কি শাড়ি কিনছিল না, এটা আমি কি শাড়ি কিনছিলাম না, এটা যদি থাকতো সীতা কি শাড়ি কিনছিল না, তখন কিন্তু প্রশ্নটা শুরু হতো ওয়াজ সীতা, সীতা ওয়াজটা সাধারণ বাক্য, প্রশ্নবোধক হলে ওয়াজ সীতা হয়ে যাবে, সীতার একবচন, ওয়াজ সীতা নট বাইং শাড়ি করলে কিন্তু গ্রামাটিক্যালি ভুল হয়ে যেত, এটা সবকিছু ঠিকঠাক থাকতো কিন্তু গ্রামাটিক্যালি ভুল হয়ে যেত নট ব্যবহারটা। কারণ প্রশ্নবোধক বাক্যে যদি নট যুক্ত প্রশ্নবোধক বাক্য হয়, নাবাচক বাক্যের প্রশ্নবোধক হয়, তখন কিন্তু সাবজেক্টের দিকে খেয়াল রাখতে হবে। এখানে সীতাটা হচ্ছে নাউন, তাহলে নটটা কিন্তু নাউনের পরে বসবে না, নটটা বসবে নাউনের আগে। তাহলে এখানে কি হবে, আসল বাক্যটা হবে ওয়াজ নট সীতা বাইং শাড়ি, এটা হবে আসল বাক্য। তাহলে এখানটায় আশা রাখছি বুঝতে পারলে। তাহলে মুছে দিয়ে আরেকটা দেখি করো। তাই একটা প্যাটার্নকে বারবার 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 করে ব্যবহার করো, বা বাচ্চা যদি হয় তাহলে একটা প্যাটার্নকে, এক ধরনের বাক্যকে বারবার করে বিভিন্ন ভার্ব ব্যবহার করে এবং সাবজেক্টগুলো চেঞ্জ করে করে এগুলো করাতে থাকো, এগুলো সেট তৈরি করো নিজেরা। যে যে রাম ভাত খাচ্ছিল, রাম ভাত খাচ্ছিল না, রাম কি ভাত খাচ্ছিল, রাম কি ভাত খাচ্ছিল না, এরকম করে সেট তৈরি করো এবং সেট তৈরি করে নিজেরা প্র্যাকটিস করো, বারবার করে বলা এবং লেখা, বারবার বারবার করে, সেগুলো মাথায় কিন্তু গেঁথে যাবে। একটা জিনিস সবসময় মনে রাখবে, যে কোনো জিনিস শিখছো সেটাকে ইউটিলিটি হচ্ছে যে আসল, ব্যবহার করতে হবে বাস্তব জীবনে। তাহলে আমার মা রান্না করছিল, তাহলে এই বাক্যটা লক্ষ্য করো, অনুবাদ করলে কি হবে, আমার মা রান্না করছিল, প্রথমেই বললাম কোন কালে করছিল, তোমরা বলবো অতীত কালে করছিল, তাহলে টেন্সটা হচ্ছে পাস্ট টেন্স, টেন্সটা হচ্ছে পাস্ট টেন্স। আমার মা অতীতকালে রান্না করছিল, তাহলে অতীতকালে রান্না করছিল মানে টেন্সটা হচ্ছে পাস্ট টেন্স, আমি বুঝে নিলাম পাস্ট টেন্স। এটা অতীতকালে করছিল কাজটা, অতীতকালে চলছিল বোঝাতে পাস্ট টেন্স হয়ে গেল। পাস্ট টেন্সের কোন ভাগ, তোমরা বলবে অতীতকালে কাজটা চলছিল, কাজ চলছিল, চলছিল মানেই কন্টিনিউয়াস, তাহলে অতীতকালে চলছিল মানে পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার আমাদের জানা আছে, আগে সাবজেক্ট, সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী ওয়াজ কিংবা ওয়্যার, আর কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ, আইএনজি যোগ। ওকে, তাহলে আমার মা রান্না করছিল, কি হবে, নাম্বার 1 মাই মাদার, ওকে, মাই মাদার, মাই মাদার, আমার মা, আমার মা, এরপরে ওয়াজ কিংবা ওয়্যার হবে। আমার মা কটা মা, একটা মা, একটি বোঝালে সাবজেক্ট এখানে একটি আছে বা একজন আছে, তাই ওয়াজ হবে, মাই মাদার ওয়াজ। এরপরে মূল ভার্বের সাথে আইনি যোগ, কি মানে রান্না করা, তোমরা বলবে স্যার কুক মানে রান্না করা, কুকের পাস্ট টেন্স হচ্ছে কুকড, থার্ড ফর্ম কুকড, এগুলো জানতে হবে কিন্তু, না হলে বাক্য তৈরি করবো কি করে আমি। মাই মাদার ওয়াজ কুকিং, মাই মাদার ওয়াজ কুকিং, আমার মা রান্না করছিল, আমার মা ফ্রাইড রাইস রান্না করছিল, মাই মাদার ওয়াজ কুকিং ফ্রাইড রাইস। ওকে, তো মাই মাদার ওয়াজ কুকিং হয়ে গেল, আমার মা রান্না করছিল। আমার মা রান্না করছিল না, তখন কি হবে বলো তো, তোমরা নিজেরা বলার চেষ্টা করো, তখন কিছুই হবে না, মাই মাদার, নটা বসে যাবে, নটটা কার পরে বসে বলবে বলেছিলাম, সাহায্যকারী ক্রিয়া আর মূল ক্রিয়ার মাঝে বসবে, নটটা এই মাঝে বসবে, তাহলে ওয়াজ, মাই মাদার ওয়াজ নট কুকিং।
আমার মা রান্না করছিল না, অতীতকালে কাজটা হচ্ছিল না, এটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস। একই ধরনের বাক্য দিয়েছি, এরকম করে তোমরা সেট তৈরি করে 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 শিখবে, বা বাচ্চা হলে নিজেদেরকে শেখাবে। যে কোনো সাবজেক্টটা চেঞ্জ করবে, ভার্বটা চেঞ্জ করবে, আর অতীতকালে কাজটা চলছিল বা হচ্ছিল বা করছিল না, এরকম করে বাক্যগুলো তৈরি করবে। একটি সাধারণ বাক্য নেবে, একটি নাবাচক বাক্য নেবে, একটি সাধারণ বাক্যের আবার প্রশ্ন করবে, আবার নাবাচক বাক্যের একটি প্রশ্ন করবে, এরকম করে সেট তৈরি করবে। তাহলে লক্ষ্য করো, তৃতীয় নম্বর, আমার মা কি রান্না করছিল। তাহলে আমার মা রান্না করছিল, মাই মাদার ওয়াজ কুকিং। আর আমার মা কি রান্না করছিল, এটা শুধুমাত্র প্রশ্নবোধক বাক্য। এটা প্রশ্নবোধক বাক্য হলে কি হবে, মাই মাদারটা হচ্ছে সাবজেক্ট আর ওয়াজটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। তাই তো আমি কি বললাম, এই প্লেসমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, মাই মাদার ওয়াজটা কি হয়ে যাবে, ওয়াজ মাই মাদার। তাহলে 3 নম্বর কি হবে, ওয়াজ মাই মাদার। মাই মাদার ওয়াজটা কি হয়ে যাবে, এই ওয়াজটা আগে চলে আসবে, ওয়াজ মাই মাদার। ওয়াজ মাই মমও করতে পারো, ওয়াজ মাই মাদার। মাই মাদার ওয়াজটা, মাই মাদার ওয়াজ, এটা ছিল সাধারণ বাক্য, আর ওয়াজ মাই মাদার এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ওয়াজ মাই মাদার কুকিং, আমার মা কি রান্না করছিল, হয়ে গেল বাক্য তৈরি। চতুর্থ নম্বর লক্ষ্য করো, আমার মা কি রান্না করছিল না। ভালো করে বোঝো যে দ্বিতীয়টা লক্ষ্য করো, আমার মা রান্না করছিল না, তখন করেছিলাম মাই মাদার ওয়াজ নট কুকিং। এটাকেই প্রশ্নবোধক করব আমরা, মাই মাদার ওয়াজ নট কুকিং, আমার মা রান্না করছিল না, আমার মা রান্না করছিল না। আর এটাকে প্রশ্ন করব, আমার মা কি রান্না করছিল না, তখন কি করতে হবে, মাই মাদার ওয়াজটা কি হয়ে যাবে, প্রশ্ন সবসময় শুরু হয় কি দিয়ে, অতীতকালে কাজটা চলছিল না বা চলছিল বোঝাতে নাবাচক বাক্যের, তখন সেক্ষেত্রে কি করব, আমার মা রান্না করছিল না, আমার মা কি রান্না করছিল না, এরকম ধরনের যদি বাক্য অতীতকালে কি কাজটা চলছিল না বোঝাতেও কিন্তু প্রশ্নটা শুরু হবে ওয়াজ কিংবা ওয়্যার দিয়ে, কারণ এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তাহলে মাই মাদার ওয়াজ নট কুকিং, এটা নাম্বার 4। তাহলে ওয়াজ মাই মাদার হয়ে যাবে, ওয়াজ মাই মাদার, ওয়াজ মাই মাদার। তারপরে নট কুকিং, এটা করলে হবে কি, এখানে কি বলেছিলাম যে নাবাচক বাক্যের প্রশ্ন তৈরি করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই নটের ব্যবহারটা। সাবজেক্টটা যদি এখানে মাই মাদারটা কি, কোন পার্টস অফ স্পিচ বলো তো, মাই মাদারটা হচ্ছে নাউন, মাদারটা হচ্ছে নাউন, তাহলে সাবজেক্টটা নাউন যেখানে, সেখানে সেখানে নটটা কোথায় বসবে, নটটা বসবে নাউনের আগে, প্রোনাউন হলে প্রোনাউনের পরে, পি মানে পরে, নট হচ্ছে এখানে যদি এটা প্রোনাউন হতো তাহলে এর পরে বসতো, আর এটা নাউন রয়েছে বলে নটটা এখানে ব্যবহারটা ঠিকঠাক হয়নি। তাহলে ওয়াজ নট বা ওয়াজন্ট টু করতে পারো, ওয়াজ এন অ্যাপোস্ট্রফি ওয়াজন্ট মাই মাদার কুকিং, আমার মা কি রান্না করছিল না। তাহলে আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব বেশি করে তোমাদের ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, আমি নির্দ্বিধায় সেই ক্লাসটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো।